হ্যালো বন্ধুরা, আমরা আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন। এখন ভিডিওটি দেখুন। বন্ধুরা, আজ আমরা আপনাদের ত্রিয়া চরিত্রের গল্প বলতে যাচ্ছি। এই গল্প থেকে আপনি আপনার জীবনযাপন করার জন্য অনেক অনুপ্রেরণা পাবেন এবং এই গল্পটি মনোযোগ সহকারে শুনবে। সে তার জীবনে কখনোই প্রতারিত হতে পারবে না। তাই এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং সম্ভব হলে অবশ্যই এই গল্পটির উপর আমল করুন। এবং যে সমস্ত মহিলারা এই গল্পটি শুনেছেন তারা কখনোই এই গল্পটিকে তাদের নিজের জীবন হিসেবে মেনে নেবেন না। এটি কেবলই একটি গল্প। বন্ধুরা, একজন রাজা একটি শহর শাসন করতেন। একদা সেই রাজার একটি পুত্রও ছিল। সেই রাজপুত্র ছিল খুবই সুদর্শন। রাজা তার ছেলেকে অল্প বয়সেই বিয়ে দেয়। অনেক সময় কেটে যায়। এখন রাজার বয়স হয়েছে। একদিন রাজা মনে করতেন যে তার রাজপুত্রের রাজা হওয়া উচিত, কারণ সেই রাজার অনেক বিয়ে করেছিল। আগে রাজাদের নিয়ম ছিল যে রাজারা যত খুশি তত বিয়ে করতে পারত। তাই রাজা তার ছেলেকে রাজা করেন। তিনি বিবাহিত এবং শুধু একটি নয়, সে রাজপুত্রের 7টি বিয়ে হয়েছিল। এখন সেই রাজকুমারের 7 রানী ছিল। রাজপুত্র ছিলেন যিনি রাজা হয়েছেন, তিনি প্রতিদিনই গুরুকুলে পড়তে যেতেন। বন্ধুরা, একদিন রাজপুত্র যখন গুরুকুলে পড়াশোনা করতে যাচ্ছিল, পথে এক পানিহারের সঙ্গে তার দেখা হয়। সে পানিহারি রাজপুত্রকে জিজ্ঞেস করে, মহারাজ, আপনি প্রতিদিন কোথায় যান? সে পানিহারের কথা শোনার পর রাজপুত্র বললেন যে, আমি প্রতিদিনই আমার গুরুর কাছে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে যাই। যখন পানিহারি বলল যে, এটা খুব ভালো কথা, কিন্তু আপনি আমাকে বলুন যে আপনি ত্রিয়া চরিত্র পড়েছেন? তখন রাজপুত্র বলে যে তার নেই। তাহলে বন্ধুরা, পানিহারি বলে, তুমি ত্রিয়া? তখন রাজপুত্র পানিহারিকে বলল যে এই ত্রিয়া চরিত্র কি? তবে পানিহারি বলল যে তুমি অবশ্যই গিয়ে তোমার গুরুকে এই বিষয়ে জিজ্ঞেস করো, ত্রিয়া চরিত্র পাঠ করো। এবং রাজপুত্র পানিহারকে বললেন যে আমি আজ নিজেই আমার গুরুর কাছে যাব এবং জিজ্ঞেস করব কেন আপনি আমাকে ত্রিয়া চরিত্র শোনাননি। এই কথা বলে রাজপুত্র সেখান থেকে চলে যায় এবং আশ্রমের দিকে। বন্ধুরা, সেই পানিহারির কথা শুনে রাজকুমার রেগে যায় এবং গুরুকুলে পৌঁছায়। সে তার গুরুর কাছে যায় এবং তার গুরুকে অভিবাদন জানায়। গুরুজি রাজপুত্রকে জিজ্ঞেস করে, ছেলে, আজ কি হয়েছে? রাগ করে তাকিয়ে আছো কেন? বলো কি ব্যাপার? তখন রাজপুত্র রাগে উত্তর দেয়, বলেন, গুরুদেব, আপনি কেন আমাকে ত্রিয়া চরিত্র এখনো শেখাননি এবং কেন এই বিষয়টি আমার কাছ থেকে গোপন করেছেন? বন্ধুরা, যখন গুরুদেব বলে যে ছেলে, তুমি ত্রিয়া চরিত্র পড়তে পারবে না, কারণ ত্রিয়া চরিত্র পাঠ করতে বিপদ মুক্ত হয় না, এবং তুমি ত্রিয়া চরিত্র পাঠ করবে তখন তাতে তোমার প্রাণও নষ্ট হয়ে যেতে পারে। রাজপুত্র বলল, গুরুদেব, চিন্তা করবেন না, আমরা নিজের রক্ষা করব। আপনি আমাকে ত্রিয়া চরিত্র শেখান। তারপর গুরুদেব বলল, ঠিক আছে। তখন রাজপুত্র গুরুর কাছ থেকে ত্রিয়া চরিত্র পড়া শুরু করলো। ত্রিয়া চরিত্র পাঠ করতে করতে রাজপুত্র 1 বছর সময় লাগে। 1 বছর পূর্ণ হয়ে গুরুদেব রাজপুত্রকে বলল, ছেলে, এখন তুমি বাড়িতে গিয়ে স্বাচ্ছন্দ্যে তোমার রাজ্য পরিচালনা করতে পারবে। তখন তোমার এখানে আসার দরকার নেই। তখন রাজপুত্র বলল, ঠিক আছে গুরুদেব। এবং রাজপুত্র চলে যেতেই গুরুদেবে তাকে থামিয়ে দিয়ে বলল, ছেলে, আমি তোমাকে এই মন্ত্রটি দিয়ে দেব। আমি তোমাকে চিনতে পারবেন না এবং আপনি আমাকে চিনতে পারবেন না। রাজকুমার সেই যন্ত্রটি হাতে নেয়। এরপর গুরুদেবকে বলে, এই যন্ত্রটি নিন এবং আজ রাত 12টা আপনার প্রসাদ ছেড়ে পূর্ব দিকে বনের দিকে যান, এবং আপনি যখন পূর্ব দিকে যাবেন তখন এই যন্ত্রটি আপনার কানে রেখে সেখানে দাঁড়াবেন। তখন রাজপুত্র বলল, ঠিক আছে বন্ধুরা, আমিও তাই করব। রাজকুমার সেই যন্ত্র নিয়ে তার প্রাসাদে আসে। যখন রাত 12টা বাজে, রাজকুমার তার 7 রানীরা মধ্যরাতে ঘুমিয়ে পড়ে। রাজকুমার সেই যন্ত্রটি হাতে নিয়ে প্রাসাদ থেকে বনের দিকে চলে যায়। সে বনের মধ্যে পূর্ব দিকে হেঁটে যায় এবং সে যন্ত্রটি তার কানে লাগিয়ে সেখানে দাঁড়ায়। বন্ধুরা, কিছুক্ষণ পর রাজপুত্র দেখলো যে সেই পানিহারি যাকে পথে দেখা হয়েছিল এবং যিনি রাজপুত্রকে চরিত্র অধ্যয়ন করতে বলেছিল, সেই পানিহারি মধ্যরাতে থালা খাবার নিয়ে সেখান দিয়ে যাচ্ছে। সে বলল, ত্রিয়া চরিত্রে অধ্যয়ন করতে হবে। সে বলেছিল ত্রিয়া চরিত্রর অধ্যয়ন করতে হবে। বন্ধুরা, রাজার কানে যন্ত্র লাগানো থাকার পানিহারি সে রাজাকে চিনতে পারছে না। যন্ত্রের কারণে রাজা যে কাউকে চিনতে পারতেন। রাজা মনে মনে ভাবলেন যে চলো তাকে অনুসরণ করি।
কেন সে মাঝরাতে খাবার নিয়ে সাধুর কুঁড়েঘরের দিকে যাচ্ছেন এবং কারণ কি হতে পারে? হ্যাঁ, ভেবে রাজকুমার তাকে অনুসরণ করলো। এখন সে পানিহারি সেই কুঁড়ের দিকে সেই ঋষির কাছে পৌঁছলো। সেই ঋষি ছিলেন জাদুকর। রাজা তাকে অনুকরণ করেন আর সেই রাজা লুকিয়ে পানিহারি আর সাধুকে দেখছিলেন। এখন তুমি কি করবে? এখন সেই সাধু সেই পানিহারিকে বলল যে, ও হে পানিহারি, আগে বলো আজকে আসতে এত সময় লাগলো কেন, কিভাবে? তখন পানিহারি হাত গুটিয়ে বলতে থাকে, বাবা আমি চলে গেছি আর আমাদের স্বামী আমাদের নিতে এসেছে, কাল আমাদের নিয়ে যাবেন, তাই তাকে ঘুমাতে দিতে আমাদের কিছুটা সময় লেগেছে এবং সেখানে আসতেও দেরি হয়েছে। বন্ধুরা, সাধু পানিহারির কথা শুনে মনে মনে ভাবলেন যে সে বিবাহিত এবং তার স্বামী তাকে নিতে এসেছে। তখন সন্ন্যাসীরা বলে, পানিহারি মানে তুমি, তোমার স্বামী? তুমি যদি তোমার সাথে যেতে চাও তাহলে আমাদের কাছে কেন এসেছিলে? এখান থেকে চলে যাও। এই কথা শুনে পানিহারি বলে, না বাবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বন্ধুরা, এই কথা শুনে সাধু বলল যে, পানিহারি, এর জন্য তোমাকে এক কাজ করতে হবে। তখন সাধু একটি বড় ছুরি বের করে সে পানিহারির ছুরি দিতে গিয়ে বলল, পানিহারি, এই ছুরি দিয়ে তুমি তোমার স্বামীর গলা কেটে এখানে নিয়ে এসো, তোমার স্বামীকে মেরে ফেলো। যে আমাদেরকে আর আমাদের মধ্যে ফাটল ধরবে তাকে, তারপর আমি বলবো, আমি তোমাকে আমার কাছেই রাখবো, তোমাকে বিয়ে করব, আমি তোমাকে আমার স্ত্রীর বন্ধু বানাবো। কিছু না ভেবেই সে পানিহারির ছুরিটা হাতে নিয়ে তার বাড়ির দিকে ছুটে যায়। স্বামী ঘুমিয়েছিল এবং সে দুষ্ট পানিহারি গিয়ে তার স্বামীর গলা কেটে তার ঘাড় নিয়ে সাধুর কাছে আসে এবং অন্যদিকে রাজকুমার তার সব কাজকর্ম দেখছিল। সাধু যখন দেখে সে তার স্বামীকে হত্যা করে এখানে এনেছে তার গলা, তখন সাধু তার উপর রেগে যায়। সাধু তাকে লাথি মেরে বলে, পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। যখন তুমি আর পারো না তোমার স্বামীর সাথে, যার সাথে তুমি যদি 7 রাউন্ড নিয়েছো, তাহলে আমার কি হবে? এখান থেকে এখান থেকে তাড়াতাড়ি পালাও। যদি আবার আমার কাছে আসো, আমি তোমাকে বাঁচাবো না। বন্ধুরা, সন্ন্যাসীর কথা শুনে আর সেই পানিহারি পায়ের তলা মাটি সরে যায়। তবু সে স্বামীর বিচ্ছিন্ন ঘাড় নিয়ে বাড়িতে এসে তার গলায় জড়িয়ে ধরে সেখানে বসে থাকে এবং সকাল হতে না হতে সে তার স্বামীর কাছে বসে কাঁদতে থাকে, চিৎকার করে বলতে থাকে যে, কেউ আমার স্বামীকে খুন করেছে। এই খবরটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। খবর বলে পানিহারের স্বামী কেউ মেরেছে। এমনকি তিনি সে রাজার কাছেও পৌঁছে যান, যিনি রাতে নিজের চোখে সে পানিহারের সমস্ত পাষণ দেখেছিল। সে সমস্ত গ্রামবাসী সে পানিহারির বাড়িতে যায় এবং স্বামীর মৃতদেহ নিয়ে তাকে দাহ করার জন্য গ্রামের বাইরে যায়। সে পানিহারির পিছন থেকে কাঁদতে কাঁদতে ছুটছিল। আর ওপাশে রাজকুমারও যাচ্ছিল। সে তার রাজ্যের রাজা হয়েছে। পানিহারি কাঁদতে কাঁদতে শ্মশানে পৌঁছায় আর বলতে শুরু করে, আমি সতীদাহ করতে চাই, কারণ আমার স্বামী না থাকলে আমি এই জীবন দিয়ে কি লাভ? তাই আমি কথোপকথন শুনে রাজা হাসে এবং ত্রিয়া হাসতে হাসতে বলে, চরিত্রও কেউ জানে না এবং শপথ করে যে সতীদাহ করবে। রাজপুত্র এই বক্তব্যে আর কিছু বুঝতে পারে না, কিন্তু সে পানিহারিকে বুঝতে পারে। পানিহারি বলে, রাজা সাহেব, আপনি আমার কথা বলেছেন, কিন্তু কিছু মনে করবেন না, আমি সতীই হব। তখন পানিহারি বলে, তবে যাওয়ার সময় একটা কথা বলো। তখন রাজপুত্র বলে, তুমি কি বলতে চাও? তখন পানিহারি বলে, রাজা বলে, তুমি যখন মাদুরে বসবে, তখন তুমি মাদুরে থেকে ধুলো মেরে বসবে। এই পানিহারি কি বলেছে? আমি রাজা, মাদুরে বসার কি দরকার? তখন পানিহারি বলে, না, যখন এমন অবস্থায় আসবে এবং কেউ আপনাকে মাদুরে বসতে বলবে, তখন আপনি মাদুরে ধুলো দিয়ে বসবেন। তখন রাজপুত্র বলে, ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমিও তাই করব। এই কথা বলার পর সে তার স্বামীর সাথে সতী হয় এবং রাজপুত্র তাকে দাহ করে তাকে বাড়ি নিয়ে আসে।
বন্ধুরা, সারাদিন এইভাবেই কেটে যায়। অন্যদিকে দ্বিতীয় রাত্রি এলে রাজা তার গুরুর পরামর্শ অনুযায়ী সেই যন্ত্রটি হাতে নিয়ে পূর্ব দিকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে গত রাতে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়েছে। দ্বিতীয় রাতের দৃশ্য দেখে রাজার পায়ের নিচে মাটি সরে যায়। রাজা কি দেখলো? রাজা দেখছে ৭ রানীরা খাবারের প্লেটে হাতে নিয়ে সেই বাবার কুঁড়েঘরের দিকে যাচ্ছেন। রাজা তার ৭ রানীকে সেই বাবার কুঁড়েঘরের দিকে যেতে দেখে রাজপুত্রের পায়ের তলায় মাটি সরে যায়। রাজপুত্র মনে মনে ভাবতে থাকেন, এই কি ব্যাপার? এখন এক রানী রাজকুমারকে দেখে, কিন্তু রানী তিনি রাজকুমারকে চিনতে পারছেন না, কারণ রাজা তার কানে একটি মেডিকেল ডিভাইস লাগিয়ে রেখেছে। চিকিৎসা যন্ত্রের কারণে রাজা কেউকে চিনতে পারছেন না। রানীকে একজন জিজ্ঞেস করে যে ছেলেটা এত রাতে এখানে দাঁড়িয়ে আছে কেন? তখন রানীরা রাজাকে ডেকে বলল, আসুন আমাদের এই থালাটি সেই কুঁড়ো ঘরে নিয়ে যান। কিছুক্ষণ না ভেবে রাজা সেই থালা হাতে নিয়ে রানীদের সাথে কুঁড়ো ঘরে যেতে শুরু করেন। যখন ৭ রানী রাজকুমারের সাথেই সেই বাবার কুঁড়ো ঘরে বসে আছে। রাজা উপস্থিত হলেন, কিছুক্ষণ বলছিলেন না। রাজা সব দেখতে পাচ্ছিলেন। রাত আমাদের প্রসাদে কিসের অভাব যে আমাদের ৭ রানী এই বাবার কাছে আসে, এবং সেই সাধুর কি আছে যে আমার ৭ রানী এখানে আসতে বাধ্য করে? রাজকুমার চুপ করে সেখানে সব জানতে চাইল। এখানে যখন তার ৭ রানী সবাই যুবরাজকে নিয়ে সাধুর কাছে পৌঁছালো, তখন মহাত্মা যুবরাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে সে? তখন এক রানী বলল, মহাত্মাজি, আমরা তার সাথে পথে দেখা হয়েছে, তিনি আমাদের সাহায্য করেছেন, তাই আমরা তাকে আমাদের সাথে এখানে নিয়ে এসেছি। তখন অন্য রানী বলে, চলো এক কাজ করি, কাল সকালে সাথে সাথে আজ রাতে এখানেই রেখে দিই, সে চলে যাবে। সেও ঋষির সাথে একমত। ঋষি তার একজন শিষ্যকে ডেকে আনে। এই লোকটি জন্য এখানে দিনের জন্য থাকার ব্যবস্থা করুন। শিষ্য রাজকুমারকে নিয়ে একটি ঘরে যায়। ওই ঘরে একটা মাদুর বিছিয়ে ছিল। তখন শিষ্য বলে, দেখ ভাই, আজ এই মাদুরে ঘুমাতে হবে। বন্ধুরা, এই বলে শিষ্য সেখান থেকে চলে যায়। রাজকুমার সেই ঘরে একা পড়ে থাকে। রাজপুত্র মনে মনে ভাবে যে আজকে কিরকম কষ্টে পড়েছে মাদুরে, কিন্তু ঘুমানোর সময় হয়, কিন্তু কিছু মনে করবেন না, আমরা আজ রাত ঘুমাবো, কিন্তু আমরা পাশ করব। রাজপুত্র মাদুরে বসতে শুরু করলে তার মনে পড়ে পানিহারের কথা। তিনি ভাবতে শুরু করলেন যে পানিহারি আমাকে বলেছিল যে যখনই আপনি মাদুরে বসার সুযোগ পাবেন তখন অবশ্যই মাদুরে ঝাড়ু দিয়ে বসবেন। আমার প্রথমে মাদুরে ঝাড়ু দিতে হবে, এর পেছনে হয়তো কোন রহস্য লুকিয়ে আছে। রাজপুত্র সে মাদুরটি ঝাড়ু দিতেই দেখলো মাদুরের নিচে একটি বড় ভয়ঙ্কর কূপ। রাজা যখন এই কূপের দিকে তাকালো তখন রাজা তার জ্ঞান হারিয়ে ফেললো। রাজা কূপের ভিতর তাকাতেই রাজার কূপের ভিতর দেখতে পায় অনেক বন্দীকে দেখা যায় যারা সাধুকে বন্দী করেছে। তখন সে বন্দীদের মধ্যে একজন রাজকুমারকে চিনতে পারে। লোকটি রাজপুত্রকে বলে, রাজপুত্র তুমি এখানে কিভাবে এলে? তখন রাজপুত্র বলে, আস্তে কথা বলো, নাইলে সব ফাঁস হয়ে যাবে। তখন সকল বন্দীরা বলে, মহারাজ আপনি এখান থেকে পালিয়ে যান, আমরা এখান থেকে বেরোতে পারবো না, কিন্তু আপনি এখান থেকে পালিয়ে যান, না হলে আপনিও এখানে আটকা পড়বেন, যা আমাদের সাথে হয়েছে, আপনিও এখানে আটকা পড়বেন, সাধু আপনাকেও ধরে কূপে ফেলে দেবে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। বাদশাহ যখনই ওই ঘরের ভিতর থেকে গেলেন তখন রাজা তার কান যন্ত্রটি খুলে ফেলল এবং রাজা সেখান থেকে পালিয়ে গেল। কানে যন্ত্রটি লাগাতেই ভুলে গেছে। রানীরা এবং ঋষিরা রাজাকে পালিয়ে যেতে দেখে রানীরা বলে, এই তো আমাদের স্বামী। তখন রানীরা মহাত্মাকে বলে যে এখন আমাদের সমস্ত গোপনীয় উন্মোচন হয়ে যাবে। মহাত্মা তিনি আমাদের এখানে দেখেছেন, এখন আমাদের কি হবে? তখন ঋষি বলে, এখানে কি দেখেছে? তাড়াতাড়ি গিয়ে তোমাদের স্বামীকে ধরো। ৭ রানী রাজপুত্র ধরতে ছুঁয়ে গেল, কিন্তু রাজকুমার রানীদের খপ্পরে না এসে তার প্রাসাদে পৌঁছে যায়। এখানে রানীরা আছে, পরবর্তীতে কি ঘটবে ভেবে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে ভাবতে ভাবতে রানীরা একই বাবার কাছে এসে বাবাকে বলে, মহারাজ এখন আমাদের স্বামী আমাদের জীবিত ছেড়ে যাবে না, আমরা বাড়িতে গেলে আমাদের প্রাণ কেড়ে নেবে, আপনি আমাদের রক্ষা করুন, এখন কিছু সমাধান বের করুন। তখন ঋষি সেই রানীদের একটি জাদুই পেরেক দিয়ে বলে, তুমি যখনই রাজপ্রাসাদে যাও তখন তোমাদের স্বামীদের প্রলুপ্ত করো, তার কপালে এই পেরেকটি চালাও, এই জাদুকরি পেরেকটি আপনার স্বামীকে মেরে ফেলবে। সে একটি ছাগল বানাবে এবং তোমাদের ৭ জনকে মিলে
তাকে মেরে ফেলবে এবং এতেই তাদের গল্পের সমাপ্তি হবে এবং এভাবেই 7টি রানী রক্ষা পাবে। মহাত্মার কথা মতো 7 রানী কাজ করতে প্রস্তুত হয়। 7 রানীরা ঋষির পরামর্শে রাজি হয় এবং জাদুকরি পেরেক নিয়ে প্রসাদে আসে। সমস্ত রানীরা নিজেদের মধ্যে আলোচনা করে যে রাজ্যের সর্বকনিষ্ঠ রানীকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই রানীরা সবচেয়ে ছোট রানীকে জাদুর পেরেক দিতে বলে। একটি কাজ আপনার, কোনোভাবে রাজকুমারের মাথায় পেরেক মারা। তখনই ছোট রানী বলল, ঠিক আছে, পেরেক নিজের কাছে রাখে। রাজা সেই 7 রানীকে আসতে দেখে রাজপুত্র রেগে গিয়ে বলল যে, আগে তুমি সেখানে থামো, আগে বলো তোমরা তো আগে বলো আমাদের রাজ্যে কিসের অভাব? আমাদের মধ্যে যে তুমি মাঝরাতে ওই ঋষির কাছে যাও, এখন এর কারণ কি? তখন বন্ধুরা রানীরা হাত জোর করে বলে, মহারাজ আমাদের ক্ষমা করুন। আমার মনে হয় ঋষি আমাদের জাদুবিদ্যা করেছে, আমরা ভুল করেছি, আমরা এমন ভুল আর কখনো করব না। ছোট রানীর এমন কথা শুনে রাজা কান দিলেন। রাজা তা মনে মনে ভাবলেন, ছোট রানীকে খুবই ভালোবাসতেন। রাজাও ভাবলেন হয়তো বাবা তাদের উপর কোনো জাদু করেছে। রাজা তার 7 রানীকে ক্ষমা করে দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা যার যার ঘরে যাও। এবং কনিষ্ঠ রানী রাজকুমারকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাজকুমার যখন ঘুমিয়ে পড়ে তখন কনিষ্ঠ রানী জাদুকরি পেরেকটি বের করে। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে ভিডিওটি লাইক করুন, কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।